দর্শক, সদ্য পদত্যাগ করা দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন, তার বিরুদ্ধে এক গাদা অভিযোগ সামনে এসেছে এবং সেটা দুর্নীতির অভিযোগ। 2008 সালে দুর্নীতির মহাসাগর রচনা করেছিলেন তিনি, এবং তিনি যখন বিমানের প্রধান ছিলেন তখন এই দুর্নীতি করেছিলেন বলে বলা হয়েছিল। বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন 2008 সালে। সেই সময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, এবং সেই দুর্নীতি আপনার প্রায় 53 পৃষ্ঠার দুর্নীতির অভিযোগ দেয়া হয়েছিল সশস্ত্র বাহিনী বিভাগ থেকে। এই ব্যাপারটা সামনে এসেছে এবং এই ব্যাপারটা সামনে এনেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ের শায়ের। এই আব্দুল মোমেনকে 2013 সালে আওয়ামী লীগ সরকার বিভিন্ন প্রেক্ষাপটে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক অবসর দিয়েছিল। বাধ্যতামূলক অবসর দেওয়ার পরে প্রফেসর ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পরে আমরা দেখেছি যে 2024 সালের 10 ডিসেম্বর মানবজমিনে একটা খবর হয়েছিল, এই আব্দুল মোমেনকে দুদকের চেয়ারম্যান করা হচ্ছে। তার আগে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। যুগ্ম সচিব হিসেবে বাধ্যতামূলক অবসরে যাওয়া এই কর্মকর্তাকে প্রফেসর ইউনূস নিয়ে এসে সরাসরি সচিব বানিয়ে দিয়েছিলেন এবং তারপরে সিনিয়র সচিব বানিয়েছিলেন কয়েকদিনের ব্যবধানে। প্রফেসর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের ভেতরের থলের বিড়াল বেরিয়ে পড়েছে। এবার চলুন জেনে দেখি দুদকের চেয়ারম্যান হিসেবে যাকে বসিয়েছিলেন প্রফেসর ইউনূস, তাকে কোন স্বার্থে বসিয়েছিলেন। একজন দুর্নীতিবাজকে দুদকের চেয়ারম্যান বানানো এই মেটিকুলাস ডিজাইনটা কেন করেছিলেন? এই কারণেই কি দুদকের চেয়ারম্যান হিসেবে বসে থেকে প্রফেসর ইউনূস সরকারের আমলের কোনো দুর্নীতি আমলে নেয়নি দুদক? শুধুমাত্র প্রফেসর ইউনূস যাদের কথা বলেছেন তাদের ব্যাপারে মাথা ঘামিয়েছে, এমনকি ব্রিটিশ এমপিকে নিয়েও অনেক বেশি লাফালাফি করেছেন এই চেয়ারম্যান। চলুন তার দুর্নীতির খতিয়ান থেকে কয়েক পৃষ্ঠা একটু বুঝে দেখি। সাথে তিনি একা নান, তার অধীনে একজন পরিচালক, সেই পরিচালকেরও মহা দুর্নীতির খবর বেরিয়ে এসেছে। সেই খবরটাও আমরা দেখব যে প্রফেসর ইউনূসের 1.5 বছরে দুর্নীতি দমন কমিশনে বসেছিলেন দুর্নীতিবাজরা। থাকবেন দর্শক, বলছিলাম দুর্নীতিবাজকে, মহা দুর্নীতিবাজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা এবং সদস্য করা, এই যে ব্যাপারগুলো, এই যে মেটিকুলাস ডিজাইন, এটা প্রফেসর ইউনূস ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। সাংবাদিক জুলকার নায়ের শায়ের তিনি একটা পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে তিনি 2024 সালের 10 ডিসেম্বরের পোস্ট শেয়ার করেছেন। শেয়ার করে তিনি লিখেছেন, সেই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখেছেন, দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান জনাব মোমেনের দুর্নীতি বিষয়ক নথি যা সশস্ত্র বাহিনী বিভাগ ডিসেম্বর 2008-এ জমা দিয়েছিল। এই নথিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় জনাব মোমেন কি কি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন সেসব তুলে ধরা হয়েছিল। অন্তর্বর্তী সরকার যখন মোমেন সাহেবকে দুদক চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে তখনই এই বিষয়ে প্রশ্ন তোলা হয়। তবে সাদা চুলের উপদেষ্টার প্রত্যক্ষ মদদে তিনি দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সাদা চুলের উপদেষ্টা বলতে তিনি কাকে বুঝিয়েছেন সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। কদিন আগেই বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটকা পড়েছিলেন যিনি, এবং বাংলাদেশে বিভিন্ন মানুষের অধিকার নিয়ে কাজ করেন সেই ব্যক্তি এই মহা দুর্নীতিবাজকে নিয়োগ দেওয়ার কাজটা করেছিলেন। 2024-এর 10 ডিসেম্বর জুলকার নায়ের শায়ের কি পোস্ট দিয়েছিলেন? চলুন 2024-এর 10 ডিসেম্বরে যাই, তার ওই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখেছিলেন, দৈনিক মানবজমিন আজ একটি প্রতিবেদন ছাপিয়েছে যার শিরোনাম দুদক চেয়ারম্যান হচ্ছেন আব্দুল মোমেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতে যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব ডক্টর আব্দুল মোমেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায় কয়েকদিনের মধ্যে তাকে চেয়ারম্যান করে নতুন দুর্নীতি দমন কমিশন গঠন হতে পারে। উল্লেখ্য, ডক্টর মোমেন ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একজন দুর্নীতিবাজ কে আদৌ দুদক চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে
কিনা সেটা এই পোস্টের সাথে সংযুক্ত। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের অসংখ্য অপকর্মের উপরে প্রস্তুতকৃত গোপনীয় প্রতিবেদনটি 2008 সালে যথাযথভাবে যাচাই করে আপনারা ও অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্টরা নির্ণয় করবেন বলে আশা করছি। আমি বরং আশ্চর্য হয়েছি যে এই ব্যক্তি কিভাবে ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ লাভ করল। সেখানে তিনি অ্যাড করেছিলেন 53 পৃষ্ঠার দুর্নীতির অভিযোগ, 53 পৃষ্ঠার দুর্নীতির অভিযোগ এবং কোন খাতে কিভাবে দুর্নীতি করেছেন তার সমস্ত হিস্ট্রি। সেই 53 পৃষ্ঠার মধ্যে আমরা এবার একটু ঢুকে দেখব যে কি কি বিষয় ছিল। কয়েকটা পৃষ্ঠা আপনাদেরকে একটু দেখাবো। সেখানে প্রথমেই দেখুন নথির যে মূল কাভার পেজটা ছিল, সেই কাভার পেজে লেখা ছিল বিমানের বিবিধ অনিয়ম ও দুর্নীতির সাথে প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম এ মোমেনের সংশ্লিষ্টতা সম্পর্কে তদন্ত প্রতিবেদন। সেই প্রতিবেদন দেয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অফিসার্স পরিষদ প্রযত্নে সশস্ত্র বাহিনী বিভাগ, তারিখ 25 ডিসেম্বর 2008। 2008-এর 25 ডিসেম্বর এই প্রতিবেদন দেয়া হয়েছিল সরকারের কাছে। এরপরের পৃষ্ঠায় দেখুন, সেখানে বলা হচ্ছে বিমানের বিবিধ অনিয়ম ও দুর্নীতির সাথে প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম এ মোমিনের সংশ্লিষ্টতা, সেখানে সিরিয়ালে সংশ্লিষ্ট ব্যাপারগুলো দেয়া হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে মূল প্রতিবেদনের পাতা, সেই পাতায় বলা হয়েছে সরকারি ক্রয় কমিটির শর্ত ভঙ্গ করে ক্রেন এয়ারক্রাফট হতে লিজ গ্রহণ করার ব্যাপারে যে দুর্নীতি সেটা বলা হয়েছে। এরপরের পৃষ্ঠায় কয়েকটা পৃষ্ঠা আপনারা দেখে নিন, কয়েকটা পৃষ্ঠা দেখে নিলেই প্রত্যেকটা পৃষ্ঠায় আমরা 7-8টা পৃষ্ঠা আপনাদেরকে দেখাতে চাই। সেই প্রত্যেকটা পৃষ্ঠায় ইন্ডিভিজুয়াল তার কি কি খাতে তিনি দুর্নীতি করেছেন, বিমানের বিবিধ অনিয়ম দুর্নীতির সাথে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের সংশ্লিষ্টতা রয়েছে, ডক্টর মোমিন কর্তৃক নিয়ম লঙ্ঘন করে লজিস্টিক এয়ারের সহিত লিজ চুক্তি সম্পাদন সহ বিভিন্ন রকমের দুর্নীতির খবর রয়েছে। একটা পৃষ্ঠার দিকে আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে কি ছাপা হয়েছিল পত্রিকায়। সেখানে এই পৃষ্ঠাটা সেই সময়ের পত্রিকায় ছাপা হয়েছিল। দেখুন, বিশ্বব্যাংক থেকে 304 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল কার স্বার্থে? বিমানের সাবেক এমডি ডক্টর মোমিনের দুর্নীতির আমলনামা 1। মানে পত্রিকার যে খবর, সেই একাধিক পৃষ্ঠার খবর, সেই খবরের প্রথম পৃষ্ঠাটা আপনাদেরকে দেখালাম। এরকম একজন দুর্নীতিবাজকে নিয়োগ দেওয়া হয়েছিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে, এবং তাকে নিয়োগ দিয়ে কি কি সুবিধা আদায় করা হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের আমলে মহা দুর্নীতির বহু খবর আমরা দেখেছি। সেই খবরগুলোর ব্যাপারে দুর্নীতি দমন কমিশন একটি পদক্ষেপও নেয়নি। ভেতরে ভেতরে আর কি কি করেছে নিশ্চিত করে সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। শুধু কি চেয়ারম্যান, এছাড়া জুলকারনাইন শাহের আর একটা গোপন নথি ফাঁস করে দিয়েছেন। সেই নথি সহ তিনি আর একটা পোস্টে বলছেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার ঋণ খেলাপি এক ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল 10 ডিসেম্বর 2024, আর নিয়োগ পেয়ে ঠিক 16 দিনের মাথায় 26 ডিসেম্বর 2024 তিনি তার ঋণ খেলাপি পুনর্তফসিল করিয়ে নেন এক প্রকারের ক্ষমতার অপব্যবহার করে। ঋণ একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন তিনি। এই কমিশনার হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, যিনি দুদকের কমিশনার তদন্ত পদ থেকে পদত্যাগ করেছেন গতকালকে। যদিও সচেতন মহল গত 13 মার্চ 2025 আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ বিষয়ে অভিযোগ জানায়, চিঠিটি গ্রহণও করা হয়, তবে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়নি। তিনি যে এভিডেন্সটা যুক্ত করেছেন এর সঙ্গে, সেই এভিডেন্সটা দেখে নিন। সেই এভিডেন্স মানে বিনা হুদাই তিনি পোস্ট দেননি, এবং আমাদের কাছেও এটা মনে হয়নি যে হুদাই একটা মানুষকে বিরক্ত করা কিংবা অভিযুক্ত করার ব্যাপার তিনি সামনে এনেছেন। যে ডকুমেন্টসগুলো 53 পৃষ্ঠার যে ডকুমেন্টস চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি ফাঁস করেছেন, সেই 53 পৃষ্ঠার ডকুমেন্টস আমরা খুঁজে দেখেছি, তন্ন তন্ন করে দেখেছি, এবং সেটা দেখার পরে সেটা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হওয়ার আগেই তিনি পোস্ট দিয়েছিলেন 2024-এর 10 ডিসেম্বর।
কিন্তু সেই নথি আমলে নেয়নি তৎকালীন সরকার, আমলে না নিয়ে তাকে দুদক চেয়ারম্যান করা হয়েছিল। এখন অনেক ভালো মানুষ যারা মনে করেন যে দুদককে স্বাধীন থাকতে দেয়া উচিত সরকারের, তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরি করছেন যে দুদকের চেয়ারম্যানকে নতুন সরকার জোর করে সরিয়ে দিয়েছে। এরকম দুর্নীতিবাজ একজন চেয়ারম্যানকে যদি নতুন সরকার জোর করেও সরিয়ে দিয়ে থাকে, তাহলে এটা অনেক ভালো একটা কাজ হয়েছে। যেটা ওই আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলি, শেখ হাসিনা সরকার, সেই সরকারই বুঝেছিল 2008 সালে তার বিরুদ্ধে যে দুর্নীতি, সেই দুর্নীতির পাহাড় আরও জমেছিল বলে 2013 সালে তাকে যুগ্ম সচিব থাকা অবস্থায় বাধ্যতামূলক অবসর দিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই দুর্নীতিবাজকে টেনে নিয়ে এসে দুদকের প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বানানো, সিনিয়র সচিব বানানো, এরপরে দুদকের চেয়ারম্যান বানানোর ঘটনা ঘটিয়েছিলেন প্রফেসর ইউনূস। তাহলে কি বোঝা যাচ্ছে মেটিকুলাস ডিজাইন আস্তে আস্তে ফাঁস হচ্ছে এবং আমরা জানতে পারছি মেটিকুলাস ডিজাইনের মধ্যে কি কি ছিল? দর্শক, এর তদন্ত কি হবে? এই মহা দুর্নীতিবাজ দুদকের সাবেক চেয়ারম্যান, তিনি এই পদে থেকে কি কি করেছেন তার তদন্ত হবে এবং কি কি সুযোগ সুবিধা তিনি সরকারকে এবং সরকারের প্রধান উপদেষ্টাকে দিয়েছেন তার তদন্ত কি হবে? নতুন সরকার কি সেই তদন্তগুলো করবে? আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তি, এই চুক্তির উপরে বিএনপি সরকারের অবস্থান, বিএনপি সরকারের ভবিষ্যৎ অনেক কিছু যে জড়িত, এটা খুব ভালোভাবে বোঝা যায়। এটা শুধু চুক্তি না, কারণ এই চুক্তির আড়ালে কিসে কিসে বিএনপি জামাত রাজি হয়েছে, এই চুক্তির আড়ালে বাংলাদেশকে কি কি দিয়ে উজাড় করে দিয়ে দিতে হবে। আমরা ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথি আইনজীবী মহসিন রশিদ, তার শো যারা দেখেছেন, তিনি পুরো আদ্যপান্ত জানিয়েছেন এই চুক্তিতে বাংলাদেশ প্রায় 1500 পণ্যের যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে শুল্কমুক্ত অগ্রাধিকার দিবে, যাতে করে খুব সহজেই অনুমান করা গেছে যে বাংলাদেশের কৃষি এবং বাণিজ্যের অনেকটা জায়গায় যুক্তরাষ্ট্র খুব সহজ অ্যাক্সেস পাবে। তার বিনিময়ে বাংলাদেশ যা পাবে সেটা বিশ্লেষকরা বলছেন যে অন্তত অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের লাভের চেয়ে আমেরিকার লাভ বেশি। কেন এরকম করেছে, কি লাভে ডক্টর ইউনূস করেছে এবং এর আড়ালে আর কি কি মেনে নিয়েছে, মানে যেখানে গোপনীয়তা সেখানেই তো রহস্য। সে গোপন চুক্তি করেছে, এটা তখন পার্লামেন্ট নাই, তার কোনো জবাবদিহিতা নাই। এবং এখন যে তথ্য যে এই গোপন চুক্তিতে বিএনপি এবং জামাত রাজি ছিল, বিএনপি এবং জামাতকে সবকিছু জেনে বুঝে সেখানে রাজি ছিল। আপনাদের মনে থাকার কথা, নির্বাচনের মাসখানেক আগে আমেরিকার বাণিজ্য সংশ্লিষ্ট যারা আছেন তারা ভার্চুয়ালি তারেক রহমান এবং জামাতের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে তারা এই গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছিলেন। তেমনই একটা তথ্য আমাদের সামনে, সেই তথ্যটি আপনাদের সামনে জানানোর জন্য বসা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি জামাত সম্মতি দিয়েছিল পররাষ্ট্রমন্ত্রী। এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হয়েছে সেটা ঠিক নয়, বলছেন খলিলুর রহমান। সেই আমেরিকার পল কাপুরের সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার আগে এ বিষয়ে দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত থেকে সম্মতি আসার কথা বলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার আগে এ বিষয়ে দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত থেকে সম্মতি আসার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি এটার নাটের গুরু ছিলেন বলেই অনেকে মনে করে এবং তার এটা ভালোই জানা আছে। বিএনপি গভর্নমেন্টে এই পররাষ্ট্রমন্ত্রী, উনি কি তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী না উনি ডক্টর ইউনূসের পররাষ্ট্রমন্ত্রী, আল্লাহ জানে। এবং এর ভেতরে কি অ্যারেঞ্জমেন্ট, এই রহস্য কবে উন্মোচন হবে জানি না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে এসে খলিলুর রহমান বলেন, ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছেন। আস্তে আস্তে বের হচ্ছে, মানে আমেরিকাকে সেই মুসলেকা বিএনপি এবং জামাতের দিতে হয়েছে। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে আছি। পাবলিক যা যেখানকার যে ছাত্র ক্ষমতার মসনদের জন্য ইউনূস চুক্তি করে দিয়েছে, আর ক্ষমতার মসনদের জন্য জামাত এবং বিএনপি এই যে আমি তুমি নির্বাচনে তারা এইটা মেনে নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় চুক্তি করার ক্ষেত্রে বিশ্লেষকদের সমালোচনার মধ্যে এমন তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ওই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে বিএনপির নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশের
যুক্তরাষ্ট্রের তরফে প্রধান ভূমিকায় থাকা খলিলুর রহমান বলেছেন, এই ডিলটা কিন্তু ঠিক 3 দিন আগে শেষ হয়েছে তা নয়। চুক্তি হওয়ার ঘটনাক্রম তুলে ধরে তিনি বলেন, 1 বছর আগে 2025 সালের ফেব্রুয়ারিতে প্রথম তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি নিয়ে কথা বলি। এই রিসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয় সম্ভবত এপ্রিল মাসে এবং তারপর থেকে এই আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে জুলাই টানা আলোচনা চলেছে, শুধু আমাদের না, আরো অনেক দেশের সঙ্গে। সেই আলোচনার পরে কিন্তু আমরা 20% পেয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে। সেই সময় মোটামুটিভাবে এগ্রিমেন্টটা হয়ে গিয়েছিল, মানে বলতে যাচ্ছে 2025 সালেই মোটামুটিভাবে এগ্রিমেন্ট হয়ে গিয়েছিল। এরপর যুক্তরাষ্ট্রে তুলা বা সুতা দিয়ে তৈরি পোশাক রপ্তানির উপর 0% পাল্টা শুল্ক এবং রুলস অফ অরিজিন নিয়ে আলোচনার সময় লাগার কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটা হচ্ছে আমরা তাদেরকে বলেছিলাম যে আমেরিকান কটন দিয়ে তৈরি বা আমেরিকান ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি যে পোশাক আমরা তাদের কাছে পাঠাবো, সেইখানে আমরা 0 রেসিপ্রোকাল ট্যারিফ চাই। সেইটা করতে তাদের সময় লেগেছে, এটা কিন্তু আমাদের স্বার্থে। আর দ্বিতীয় হচ্ছে রুলস অফ অরিজিন, তাতেও তারা সময় নিয়েছেন। এগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হয়েছে তা ঠিক নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর 2025 সালের 2 এপ্রিল এই শুল্ক টুল্ক বাড়িয়েছিল, এইসব ইতিহাস বলা হচ্ছে। তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমেরিকার সাথে যা হয়েছে এবং দেশ বিরোধী কিছু হয়ে থাকলে সেটার দায় বিএনপির কাঁধেও আসছে, নাকি খলিলুর রহমান যে ডক্টর ইউনূস আমার দোষ নাই, বিএনপিকেও আমরা এখানে সাথে নিয়ে নিয়েছি, জামাতকেও সাথে নিয়ে নিয়েছি, দোষ দিলে আমাদের সবাইকে দেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।